আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত। এদিকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী। আরও থাকছে, কুয়েতে 2 বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলের কর্মকাণ্ড কিভাবে সহ্য করছে আমিরাত। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে ভারত। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। ফ্রান্স উত্থাপিত এই প্রস্তাবটি বিপুল সমর্থনে গৃহীত হয়। 142টি দেশ পক্ষে, 10টি দেশ বিপক্ষে এবং 12টি দেশ বিরত থাকে। শনিবার 13 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতসহ সব উপসাগরীয় আরব দেশগুলো প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নারু, পলাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা। প্রস্তাবটির শিরোনাম ছিল প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন বিষয়ে নিউ ইয়র্ক ডিক্লারেশনের অনুমোদন। এই ঘোষণাটি গত জুলাইয়ে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে বিতরণ করা হয়েছিল। সম্মেলনের লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনাকে পুনরুজ্জীবিত করা এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান খোঁজা। 7 পৃষ্ঠার ওই ঘোষণায় বিশ্বনেতারা একমত হন যে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে, ন্যায্যতা, শান্তিপূর্ণ এবং টেকসইভাবে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সমাধান করতে, দ্বিরাষ্ট্র সমাধান কার্যকরভাবে বাস্তবায়ন করতে এবং ফিলিস্তিনি, ইসরায়েলি এবং সমগ্র অঞ্চলের মানুষের জন্য একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তুলতে সমষ্টিগত পদক্ষেপ নেওয়া হবে। এতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ঘোষণাপত্রে একদিকে যেমন ইসরায়েলের 7 অক্টোবরের হামাসের হামলাকে নিন্দা জানানো হয়েছে, তেমনি গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানেরও কঠোর সমালোচনা করা হয়েছে। হামাসের ওই হামলায় প্রায় 1200 জন নিহত হন এবং 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল। অপরদিকে ইসরায়েলি অভিযানে গাজায় ব্যাপক বেসামরিক হতাহত, অবকাঠামো ধ্বংস এবং অবরোধ ও অনাহারের মাধ্যমে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘোষণায় ইসরায়েলি নেতৃত্বকে দ্বিরাষ্ট্র সমাধানে প্রকাশ্য অঙ্গীকার করার আহ্বান জানানো হয়েছে, যাতে একটি সার্বভৌম এবং টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হিংসা, উস্কানি বন্ধ করা, বসতি স্থাপন ও ভূমি দখল কার্যক্রম বন্ধ করা, সংযুক্তিকরণ পরিকল্পনা থেকে সরে আসা এবং বসতি স্থাপনকারীদের হিংসার অবসান ঘটানোর দাবি জানানো হয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পুনরায় সমর্থন জানানো হয়। সতর্ক করে বলা হয়, দ্বিরাষ্ট্র সমাধানের পথে কার্যকর পদক্ষেপ এবং শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা না থাকলে সংঘাত আরও তীব্র হবে এবং আঞ্চলিক শান্তি অধারাই থেকে যাবে। ঘোষণায় আরও জোর দেওয়া হয়েছে যে গাজার যুদ্ধ এখনই শেষ হতে হবে। গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে একে পশ্চিম তীরের সঙ্গে একীভূত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দখলদারিত্ব, অবরোধ, ভৌগোলিক সংকোচন কিংবা জোরপূর্বক বাস্তুচ্যুতি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করা হয়। গত সপ্তাহে ফিনল্যান্ড এই প্রস্তাবে যোগ দেয় এবং একে বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা বলে উল্লেখ করে। তবে দেশটি এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এদিকে চলতি মাসের 22 তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্ব অধিবেশন বসতে যাচ্ছে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে 149টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এদিকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী। গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের আর্তনাদ যেন সাগর পেরিয়ে পৌঁছে গেছে নিউ ইয়র্কের আকাশে। সেই বেদনার প্রতিধ্বনি হয়ে শহরে জন্ম নিয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক আলোড়ন। এর কেন্দ্রবিন্দুতে আছেন তরুণ প্রগতিশীল রাজনীতিক জোহরান মামদানি, যিনি মেয়র প্রার্থী হয়ে বিশ্বজুড়ে দৃষ্টি কাটছেন তার সাহসী ঘোষণায়। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন তবে তাকে গ্রেপ্তারের আদেশ দেবেন তিনি। এমন স্পষ্ট ও কঠিন হুমকি মার্কিন রাজনীতিতে বিরল, কারণ যেখানে অধিকাংশ রাজনীতিক কূটনীতির জটিল ভাষায় আটকে যান, সেখানে জোহরান দাঁড়িয়েছেন একেবারে আলাদা অবস্থানে। নিউ ইয়র্কের রাজনীতি সবসময়ই প্রভাবশালী ইহুদি ভোটারদের উপস্থিতিতে সংবেদনশীল। তবু জোহরান নির্দ্বিধায় বলেছেন, শহরের আইনকে আন্তর্জাতিক ন্যায়বিচারের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে।
তার মতে গাজার রক্তক্ষয়ী বাস্তবতায় চোখ বন্ধ রাখা মানে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আইন বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, ফলে আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে তার ভিত্তিতে নিউ ইয়র্কে গ্রেপ্তার প্রক্রিয়া চালানো প্রায় অসম্ভব। এমনকি ফেডারেল আইনের সঙ্গেও এ উদ্যোগ সাংঘর্ষিক হতে পারে। তবে ইতিহাসের উদাহরণ টেনে জহরানের সমর্থকরা বলছেন, অসম্ভবই অনেক সময় পরিবর্তনের পথ দেখায়। যেমন 2004 সালে সান ফ্রান্সিসকোর মেয়র গ্যাভিন নিউসাম ফেডারেল আইন অগ্রাহ্য করে সমকামী দম্পতিদের বিবাহের অনুমতি দিয়েছিলেন, যা পরবর্তীতে নতুন অধ্যায়ের সূচনা করে। জোহরান শুধু নেতানিয়াহুই নন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও উচ্চারণ করেছেন। তার ভাষায় নিউ ইয়র্ক কেবল সংস্কৃতি ও অর্থনীতির শহর নয়, এটি আন্তর্জাতিক আইনের জন্য আশ্রয়স্থল হতে পারে। তবে প্রতিদ্বন্দ্বীরা এটিকে নিছক রাজনৈতিক প্রচারণা বলে আখ্যা দিচ্ছেন। নেতানিয়াহু নিজেও বিদ্রূপ করে বলেছেন, এ ধরনের হুমকি হাস্যকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সতর্ক করে বলেছেন, ভালো আচরণ করুন, না হলে বিপদে পড়বেন। তবে নিউ ইয়র্কের একাংশ নাগরিক ইতোমধ্যেই জোহরানের কণ্ঠে নিজেদের অনুভূতি খুঁজে পাচ্ছেন। জরিপে দেখা গেছে, গাজা নিয়ে তার স্পষ্ট অবস্থান সাধারণ ভোটারদের হৃদয়ে নাড়া দিয়েছে। নিহতের সংখ্যা লাখের ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে ঘুমিয়ে থাকা হাজারো স্বপ্ন যেন তার কণ্ঠে আওয়াজ পাচ্ছে। শেষ পর্যন্ত হয়তো বিমানবন্দরে নেতানিয়াহুকে হাতকড়া পড়ানো হবে না, কিন্তু জোহরান মামদানি যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ন্যায় বিচারের লড়াইয়ে শহরগুলো কি নীরব দর্শক হয়ে থাকবে, নাকি সাহসী কণ্ঠ হয়ে উঠবে, এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতেই। সূত্র নিউ ইয়র্ক টাইমস। আরও থাকছে, কুয়েতে 2 বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। কুয়েতে একসঙ্গে 7 জন দণ্ডপ্রাপ্ত বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর হয়। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন 3 জন কুয়েতি, 2 জন বাংলাদেশি এবং 2 জন ইরানি নাগরিক। আরব টাইমস ও স্থানীয় দৈনিক আল সেয়াসাহের খবরে বলা হয়, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা ও মাদক পাচারের গুরুতর অভিযোগ ছিল। কুয়েতি নাগরিক আব্দুল আজিজ আল জাতারি ও আহমেদ আল জালালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও এদিন ফাঁসিতে ঝুলানো হয়। অন্যদিকে 2 ইরানি নাগরিককে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাজাপ্রাপ্ত এক আসামির আত্মীয়রা রক্ত ক্ষতিপূরণ বা ব্লাড মানি হিসেবে প্রায় 20 লাখ কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা হয়। এছাড়া একজন দণ্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভুক্তভোগী পরিবারের ক্ষমার কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই দণ্ড কার্যকর করা হবে না বলে জানায় কুয়েতি কর্তৃপক্ষ। তবে মানবিক কারণে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষের দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রতিটি মামলার আইনি পর্যালোচনা, আপিল ও রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপরেই আইন অনুসারে দণ্ড কার্যকর করা হয়। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলের কর্মকাণ্ড কিভাবে সহ্য করছে আমিরাত। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের ইউএইর সম্পর্ককে ঘিরে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের কাতারে হামলা এবং দখলকৃত পশ্চিম তীরে নতুন এলাকা দখলের পরিকল্পনা ইউএইয়ের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। গত 10 সেপ্টেম্বর ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেখতে গেলে এই উদ্বেগ প্রকাশ পায়। ইসরায়েলের সবচেয়ে দৃঢ় আরব অংশীদার হল ইউএই। 2020 সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। এই চুক্তির মাধ্যমে অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানো হয়। তবে গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখল নীতি এই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে। সম্প্রতি ইউএই দুবাই এয়ার শোতে ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করেছে। একই সঙ্গে পশ্চিম তীরের আংশিক সংযুক্তি লাল রেখা অতিক্রমের শঙ্কা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউএই এর নীতি প্রধানত আবুধাবির নিয়ন্ত্রণে, তবে দুবাই ও শারজা মাঝামাঝি ভিন্ন মত প্রকাশ করে। দুবাই ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দেখালেও আবুধাবি ও অন্যান্য আমিরাত সতর্ক, কারণ তারা অঞ্চলীয় প্রতিক্রিয়া ও অস্থিতিশীলতা নিয়ে চিন্তিত। এছাড়া ইউএই কৌশলগত স্বার্থ ও লক্ষ্য যেমন হামাস এবং মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামী আন্দোলন প্রতিহত করা, বিনিয়োগ নিশ্চিত করা এবং প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করতে চায় এবং তা বজায়ও রাখছে। তবুও পশ্চিম তীরের সংযুক্তি
এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড সম্পর্কের সীমাবদ্ধতা পরীক্ষা করছে, কারণ আবুধাবি চায় সম্পর্ক বজায় রাখতে এবং অঞ্চলীয় ক্ষোভ এড়াতে। বিশ্লেষকরা আশা করছেন ইউএই সম্ভবত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হঠাৎ বন্ধ করবে না, অঞ্চলীয় প্রভাবক হিসেবে নিজেকে রাখবে। গাজা, পশ্চিম তীর ও অন্যান্য আরব বিষয়গুলোতে সুষম অবস্থান বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা চালিয়ে যাবে। তথ্যসূত্র মিডল ইস্ট আই।